আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নেদারল্যান্ড থেকে আজকে আপনাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছি। নেদারল্যান্ডে আমার বাড়িতে এখানে যে সামনে পেছনে বাড়ির দুটো গার্ডেন আছে, বাড়ির সামনেও আছে পেছনেও আছে। তো সামনের গার্ডেনটা নর্মালি এখানে আমরা সবাই পার্কিংয়ের জন্যে ব্যবহার করে থাকি, গাড়ি রাখার জন্য। আর পাশাপাশি যদি অনেকে শৌখিন হয় তাহলে ফুল গাছ ফল গাছ লাগিয়ে থাকেন। আর ভেতরের সাইডটা নর্মালি কৃষি কাজই করা হয়। কৃষি বলতে আমরা যারা বাঙালি, আমরা এগ্রিকালচার করতে পছন্দ করি। সবজি টবজি লাগানো, বাংলাদেশি সবজিগুলো, দক্ষিণ এশিয়ার সবজিগুলো তো এখানে পাওয়াই মুশকিল। যাও পাওয়া যায় অনেক দূরে যেতে হয়, বিভিন্ন সিটিতে যেতে হয়, এক স্টেট থেকে অন্য স্টেটে যেতে হয়, এবং দাম তো তুলনা করার কোনো সুযোগই নেই, এত বেশি দাম। সেটা না হয় নাই বললাম। তো এই চিন্তা করে আমরা নর্মালি চেষ্টা করি আমাদের এশিয়ান খাবারগুলো ধরে, এই কালচারগুলো, এই ঐতিহ্যগুলো ধরে রাখার জন্য আমরা নিজেরাই এগ্রিকালচার করি। এটা ইউরোপ, আমেরিকা, কানাডা সব জায়গায় করে থাকে সবাই। তো মিডল ইস্টগুলোতে আমাদের যারা শ্রমিক ভাইয়েরা আছেন তারা তো করেনি, সেটা বাদই। কিন্তু আমরা যারা অন্য দেশগুলোতে থাকি, পশ্চিমা দেশগুলোতে, আমরাও এগুলো করে থাকি। এটা শখের কোনো বিষয় না, এটা একদিকে শখ, আরেকদিকে আমার নেসেসারি চাহিদাগুলো পূরণ করে। তো যাই হোক, আজকে আপনাদেরকে আমি এটার ভেতরেই নেদারল্যান্ডের ওয়ার্কের বিষয়ে, মানে ওয়ার্ক পারমিট বিষয়ে কিছু কথা বলবো। নেদারল্যান্ডে ওয়ার্ক পারমিট বিষয়ে যারা আসতে চাচ্ছেন তাদের জন্য আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে কোথায় আপনারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। অনেকেই আমার ভিডিও দেখে কমেন্ট করেন, আপনি ওয়ার্ক পারমিট কীভাবে করা যায়, বা কিভাবে আসতে পারি, বা কীভাবে কী ওয়ার্ক পারমিটের সিস্টেমগুলো কী। আমি আপনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা এই আমার ভিডিওগুলো ফলো করলে আপনারা অনেক কিছু জানতে পারবেন। আপনারা যদি আমার ভিডিওগুলো ফলো করেন, শেয়ার করেন, দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আমারও ভালো লাগবে এগুলো দিতে। আসলে আমার ভিডিওতে আগে অনেক ভিউ হতো, মোটামুটি নতুন নতুন ভিডিও তো, কিন্তু আমার হাজব্যান্ডের একটা ভিডিও দিয়েছিলাম, সেটাকে আমাকে কপিরাইট ধরেছে। তার ভিডিও কপিরাইট কেন ধরবে জানি না, তারপর থেকে আমার ভিউটা কমে গিয়েছে। কিন্তু আমার এই চ্যানেলটাতে প্রায় 8,000-এর কাছাকাছি, 7,700-র মতো সাবস্ক্রাইব আছে। তারা নিজেরাও যদি প্রত্যেকে ভিডিওগুলো দেখে, একদিকে তারা উপকৃত হবে, আরেকদিকে আমার ভিডিওগুলোর ভিউ বাড়বে। তো যাই হোক, আমি জানি না, আসলে তারা হয়তো নোটিফিকেশানই পায় না, পেলে তো যারা সাবস্ক্রাইব করে তারা নর্মালি দেখে, হয়তো নোটিফিকেশান পাচ্ছে না। কেন পাচ্ছে না আমি জানি না। তা আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিয়েছি ওয়ার্ক পারমিটের কোম্পানির, একটা এজেন্সির। আপনারা সেখানে যোগাযোগ করতে পারেন, তাদের ওখানে লিঙ্কে ঢুকে। আমি লিঙ্কটা দিইনি, স্ক্রিনশট দিয়েছি। আপনারা সেখানে নামটা দেখে সার্চ করে বের করে গুগল থেকে ওখানে গিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তাদের বিভিন্ন ধরনের কাজের ক্যাটাগরি দেওয়া আছে। যেই কাজে আপনার স্কিল আছে, বা যেই কাজে আপনি দখলদার, আপনার জ্ঞান আছে, সেখানেই আপনি অ্যাপ্লাই করবেন। এইভাবে আমি ক্রমান্বয়ে আপনাদেরকে প্রতিটা ভিডিওতে চেষ্টা করব একটা একটা করে জব এজেন্সির স্ক্রিনশট দেওয়ার জন্য। তাই আপনারা আমার এই ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। যদি ভিডিওগুলো দেখেন, মনে করবেন এখানেই একটা জব এজেন্সি পাবেন, ভিডিওর যে কোনো একটা জায়গায় আপনারা জব এজেন্সি পাবেন। তো যাই হোক, এখানে কৃষিকাজের থেকে শুরু করে প্রতিটা কাজেরই জব এজেন্সি আছে, নানান ধরনের জব এজেন্সি আছে। আর নেদারল্যান্ডের ন্যূনতম স্যালারি এখন হচ্ছে যে, যদি আপনার স্কিল থাকে, মোটামুটি স্কিল থাকে, 3,800। আর একদম যদি আপনি নতুন হন, একদম নতুন হলো আপনার 2,800 ইউরো হচ্ছে আপনার স্যালারি। 2,800 ইউরো হচ্ছে একদম আপনি কিছুই জানেন না, আপনার স্যালারি। আর এখানে বিভিন্ন বয়স ভেদে কিন্তু স্যালারি ধরা হয়। আপনারা জানেন এখানে 13 বছর থেকে বাচ্চারা কাজ করে। তারা যে পড়াশোনা ছেড়ে দিয়ে কাজ করে বিষয়টা তা না, তারা হচ্ছে পড়াশোনার ফাঁকে ফাঁকে কাজ করে। যখন তাদের ডে অফ থাকে, যেমন শনিবার রবিবার ডে অফ থাকে, ওই টাইমে তারা 2-4 ঘন্টা করে কাজ করে। বা তাদের যদি সামার ছুটি থাকে, যে কোনো অকেশনের ছুটি থাকলে, ফেস্টিভ্যাল ছুটি থাকলে, তারা সেই টাইমগুলোতে কাজ করে।
তো যাই হোক, এটা হচ্ছে লেবার আইনে পড়ে না। লেবার আইনটা হচ্ছে অন্য জিনিস। তারা হচ্ছে জাস্ট এক্সপিরিয়েন্স গেদার করার জন্য এবং অ্যাক্টিভ থাকার জন্য, তারা যেন অলস না হয়ে পড়ে সেই কারণে কাজগুলো করে। এটা একদম তাদের বয়সে ১৩ বছর বয়সে যদি কাজ শুরু করে তখন তাদেরকে ৫.৫ ইউরো করে তাদের বেতন ধরা হয়, যা বাংলাদেশি টাকায় মোটামুটি বলা যায় ৭০০ টাকা। কারণ এখন ১ ইউরো সমান ১৩২ টাকা। তো এইভাবে করেই মানে এরা দেশটা ডেভেলপ করতেছে, দেশটা উন্নয়ন করতেছে। কারণ এই দেশের বাচ্চারা ছোটোবেলা থেকে কাজে খুব অ্যাক্টিভ থাকে। আমি এখানে কিছু আলু লাগিয়েছিলাম, গোল আলু। তো আমি ৩ মাস আগে বেশ কিছু গোল আলু তুলে ফেলেছি। আসলে কোনো এক্সপিরিয়েন্স নেই এগ্রিকালচারের উপরে, এই জন্য গোল আলুগুলো তুলে ফেলেছি। যখন মাটির উপর দেখলাম আলু ভাসতেছিল, অনেকগুলো গোল আলু তুলে ফেলেছি। তো প্রায় আধা মণের মতো গোল আলু পেয়েছি, সেগুলো গত ২-৩ মাস খেয়েছি। ওই গোল আলুর কথা শোনার পর অনেকে আমাকে অ্যাডভাইস করলো গোল আলু এভাবে তুলতে হয় না, যখন গাছ মরে আসে তখন গোল আলু তুলতে হয়। সেই চিন্তা করে এই সাইডে বক্সের গোল আলুগুলো আর তুলিনি। এখন গাছ মোটামুটি ঝিরঝরা হয়ে গেছে, কারণ উইন্টার চলে আসছে, সে কারণে চিন্তা করলাম আলুগুলো তুলে ফেলি। এই কারণে আলুগুলো তুলে ফেলা। তো মোটামুটি আজকেও একটা বক্সের আলু তুলবো, আরেকটা বক্সের আলু পরে আবার তুলবো। আরেক সাইডেও একটা বক্স আছে, আমি ভিডিওর লাস্টে আপনাদেরকে দেখাবো। আপনারা জানেন আমি এখানে মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, বিচি লাগিয়েছিলাম। অনেক মিষ্টি কুমড়া খেয়েছি, অনেক মিষ্টি কুমড়া পাকা উঠিয়েছি, আমার ভিডিওতে দেখবেন, ইউটিউবের ভিডিওতে আছে। আসলে এখানে আমরা তো অনেক কাজ করতে হয়, আমরা বাসায় কাজ করতে হয়, আমরা টাকা ইনকামের জন্য কাজ করতে হয়, আমাদের পড়াশোনা করতে হয়, অনেক কিছু করতে হয়। তো আমরা ঘরে বাহিরে সব দিকে সমানভাবে পরিশ্রম করতে হয়। 3টা আলু তো 1 কেজি হবে এরকম বড়। যাই হোক, আসলে আপনারা অনেকে অনেক কিছু জানতে চান। আপনারা বলতে চান, আপু ভিসা রেশিও হার কীরকম? আপনাদের ভিজিট ভিসা যদি আপনি এলিজিবল হন, অবশ্যই আপনাকে ভিজিট ভিসা দেবে। ভিজিট ভিসার জন্য যেটা আপনার বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে আপনার পাসপোর্টটা ভারী থাকতে হবে, অ্যাকাউন্টে পর্যাপ্ত লেনদেন থাকতে হবে, লাস্ট 6 মাসের স্টেটমেন্ট তারা দেখবে। আপনার যদি ভ্যালুয়েবল অ্যাসেট থাকে দেশে, যে আপনি দেশে ফেরত যাবেন, এরকম কোনো কিছু এম্বাসিকে প্রুভ করতে পারেন, দেন এম্বাসি হয়তো আপনাকে ভিসা দেবে। এগুলো হচ্ছে অনেক ব্যাপার-স্যাপার। আপনি ট্যাক্স দেন কিনা, এসব দেশ ট্যাক্সের নিয়মকানুন খুব ফলো করে। সেখানে আপনার দেশে আপনি রেগুলারিটি মেনটেন করেন কিনা, এটাও দেখবে আপনার ভিসার সাথে। আর আপনি অনেকে বলেন, আপু 18 বছরের নিচে আসলে কী ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে? 18 বছরের নিচে আসলে অবশ্যই সুযোগ সুবিধা পাবেন। যদি 18 বছরের নিচে আপনি একা সেখানে অ্যাসাইলাম করেন, তাহলে আপনি 18 বছর হলে আপনার ইন্টারভিউ হয়ে পারমিশন পেলে তারপর আপনি আপনার ফ্যামিলির সবাইকে অ্যাপ্লাই করে নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে তাদের জন্য ফ্যাসিলিটি। আর তারা তো এখানে পড়াশোনা করবেই, আসার সাথে সাথে তাদের স্টাডি শুরু হয়ে যাবে। আর অনেকে বলেন যে আপু আপনি অমুক দেশ, এই দেশ, সেই দেশের উপরে একটা ভিডিও করেন। অবশ্যই করব। আপনারা সুইডেনের উপরে আমার কাছে কিছু তথ্য জানতে চাইছেন। সুইডেনের তথ্যগুলোর জন্য আমি এক্সট্রা করে আপনাদের জন্য একটা ভিডিও করব। কারণ আমি সুইডেন গিয়েছিলাম তথ্য নেওয়ার জন্য, আমি ফ্রান্সে গিয়েছি তথ্য নেওয়ার জন্য, আমি নরওয়ে ছিলাম তথ্য নেওয়ার জন্য। আমি নরওয়ে অবশ্য 2 বছর ছিলাম, তথ্যের জন্য না, ওখানেই আমার সব কিছু হয়েছে। তারপর আমি নেদারল্যান্ড চলে আসছি। তাই ফ্রান্সে গিয়েছি তথ্যের জন্য, সুইডেন গিয়েছি তথ্যের জন্য, বেলজিয়াম গিয়েছি তথ্যের জন্য, তারপরে হচ্ছে আমি ফিনল্যান্ড গিয়েছি। আমি অনেক দেশে গিয়েছি তথ্যের জন্য। আমি আপনাদেরকে বাই রোটেশনে তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আপনারা ভিডিওগুলো দেখলেই আমার তথ্যগুলো বলার মধ্যে সার্থকতা। আমি জানি অনেকে হয়তো ভিডিওগুলো দেখেন, সবাই হয়তো দেখতে সময় পান না, কিন্তু সময় করে যদি দেখেন এটা আপনাদের জন্য উপকার হবে। আমার চাইতে অনেক বেশি আপনারা উপকৃত হবেন। তো আজকে আমি এই যে এখানে যে গার্ডেনটা করেছি, সে গার্ডেনের উপরে এই যে এই ভিডিওটা করা, এই যে এখানে একটা কচু গাছ, এটা এখান থেকে কিনে এনে লাগিয়েছিলাম। দেশে থেকে অনেকবার বলেছি একটু কচুর মুখি-টুখি যদি পাঠাতো লাগাইতাম। তো তারা মনে হয় পাঠাতে সমস্যা হয়েছিল বা বেটে কলে মিলে নাই, সে কারণে হয় নাই। তো আমি এখানে একটা কচু গাছ কিনে লাগিয়েছি, কিন্তু আনফরচুনেটলি কচু গাছটা লতি হবে না। আমি লতির উদ্দেশ্যে লাগিয়েছি, কিন্তু দেখা গেছে কচু গাছটা মনে হয় দুধ কচু গাছ যে বলি আমরা দেশে, ওই কচু গাছ মনে হচ্ছে। তাও ভালো, তাও আমি হ্যাপি, কারণ হচ্ছে যে দুধ কচু গাছ হলেও আমার কোনো সমস্যা নাই, এটাও খাওয়া যাবে। তো আজকে সমস্ত মিষ্টি কুমড়ার এই যে লতাগুলো পরিষ্কার করে ফেলতেছি, গাছের গোড়া থেকে তুলে সব এই যে বিনে ফেলে দিচ্ছি। এখানে এইসব দেশে
এইভাবে বিনে করে রাখতে হয় জমিয়ে। উইকলি মিউনিসিপ্যালিটির গাড়ি আসে, বিন নিয়ে যায়। একটা বিনে রাখতে হয় পেপার, কার্টুন, আরেকটা বিনে রাখতে হয় পলিথিন জাতীয় জিনিস, প্লাস্টিক জিনিস, আরেকটা বিনে রাখতে হয় গার্ডেনের ময়লা, যেটা গাছগাছাড়া। তো একটার জায়গায় আরেকটা রাখলেই কিন্তু 400 ইউরো জরিমানা। তাই এবং তারা নিবেও না। তাই যেটারটা সেটাতে রাখতে হবে। বিনের গায়ে বাড়ির ঠিকানা লেখা আছে, তাই তারা জানবে কোন বাড়ির বিনে এগুলো করেছে। আমি আপনাদের উদ্দেশ্যে আসলে অনেক কিছু বলার চেষ্টা করি, কিন্তু যখন ভিডিও করতে যাই তখন অনেক কিছু গুলিয়ে ফেলি, মাথা থেকে সরে যায় অনেক কিছু। তো যাই হোক, আমি আপনাদেরকে বলবো, আপনারা ওয়ার্ক পারমিটে যারা আসতে চান তাদেরকে আমি প্রতিনিয়তই একটা করে এজেন্সির, প্রতিটা ভিডিওতে একটা করে এজেন্সির স্ক্রিনশট দেব। ভিডিওর কিছু পরেই স্ক্রিনশটটা আপনারা পাবেন, তাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন এবং নানান তথ্য আপনাদের উপকার হবে। নেদারল্যান্ড একটি অত্যন্ত সুন্দর দেশ। এই দেশটা চারদিকে পানির উপরে দেশটা অবস্থিত। এই দেশটা পৃথিবীর অন্য দেশের চাইতে একটু নিচু, সে কারণে এটার নাম হচ্ছে নেদারল্যান্ড। নেদারল্যান্ড মানে নিচু ভূমি। তা এবং এই দেশে এত বেশি ক্যানেল আছে যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। এই দেশে আমস্টারডামের ভেতরে প্রচুর ক্যানেল, প্রতিটা অলিতে গলিতে ক্যানেল, এবং এই ক্যানেলগুলোতে অনেক সুন্দর সুন্দর ক্রুজ চলে। আমি ক্রুজের উপর আপনাদেরকে একটা ভিডিও দেব। ক্রুজে আমি ঘুরতে গিয়েছিলাম, তখন আমি একটু ভিডিও করেছি, আপনাদের জন্য কিছু তথ্য সংগ্রহ করেছি। আমি ক্রুজের উপর আপনাদেরকে একটা ভিডিও দেব। এখানে নানান জাতীয় ক্রুজ আছে, অনেক সুন্দর সুন্দর ক্রুজ আছে। ছাদ খোলা ক্রুজ, নৌকার মতো ক্রুজ, ছাদ দেওয়া ক্রুজ, হোটেল সিস্টেম ক্রুজ, অনেক টাইপের ক্রুজ আছে। তো যাই হোক, আপনাদের উদ্দেশ্যে আমার একটাই কথা, আপনারা যখন দেশ থেকে বাহিরে আসার চেষ্টা করবেন তখন অবশ্যই দেখে শুনে আসবেন। কোনো দালালের কথাবার্তায় বিশ্বাস করে আসবেন না, দালালের চক্রে পড়ে আসবেন না। নিজের ভালো মন্দ নিজে যাচাই বাছাই করে আসবেন। এখানে ওয়ার্ক পারমিটে যারা আসে নর্মালি তাদের 25 থেকে 30 লক্ষ টাকা খরচ পড়ে, নেদারল্যান্ডে যারা ওয়ার্ক পারমিটে আসে। কারণ এখানে আপনার আসার সাথে সাথেই আপনার ধরেন একটা মোটা অঙ্কের স্যালারি হবে, আপনার এই হবে সে হবে, অনেক কিছু হবে। অনেকে জানতে চেয়েছেন, আপু ওখানে যদি ওয়ার্ক পারমিটে যায় তাহলে এজেন্সি কি বাসা দেয় বা কোম্পানি কি বাসা দেয় বা থাকা খাওয়ার অ্যাকোমোডেশন দেয়? এটা হচ্ছে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে। আপনি কী টাইপের কোম্পানিতে আসতেছেন সেটার উপর ডিপেন্ড করে আপনাকে বাসা দিবে কি না, থাকা খাওয়ার অ্যাকোমোডেশন দিবে কি না। তবে হ্যাঁ, আপনি যদি ড্রাইভিং লাইসেন্স থাকে, ড্রাইভিংয়ে এক্সপার্ট হন, ড্রাইভিং লাইসেন্স থাকে, তাহলে কোম্পানি আপনাকে গাড়ি দেবে, এটা বলতে পারি। কিন্তু ড্রাইভিং লাইসেন্স না থাকলে আপনাকে কোম্পানি টু কোম্পানি ডিপেন্ড করে, আপনাকে কনভেন্স দিবে, আপনাকে পথ ভাড়াটা দিবে। আপনি যদি সাইকেলিং করে যান আপনাকে পথ ভাড়া দিবে, আপনি বাসে করে যান আপনাকে পথ ভাড়া দিবে, বা ট্রেনে করে গেলে আপনাকে মান্থলি একটা পথ ভাড়া দিয়ে দিবে। আর এইখানে ড্রাইভিং লাইসেন্স, বাংলাদেশের কোনো ড্রাইভিং লাইসেন্স এখানে কোনো কাজে লাগে না, এটা কিন্তু আগেই বলে দিচ্ছি। তাই আপনারা ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে চিন্তা করবেন না যে নেদারল্যান্ডে গেলেই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স দিয়েই আমরা সব কিছু পারপাস সার্ভ করতে পারবো না, এটা ভুল। আমারও ড্রাইভিং লাইসেন্স ছিল বাংলাদেশে, কিন্তু এখানে আসার পর আমি আলটিমেটলি লাইসেন্সটা কোনো কাজে লাগাতে পারিনি। এইখানেই আবার আমাকে ড্রাইভিং শিখতে হচ্ছে। এবং ড্রাইভিং লাইসেন্স, এখানে গাড়ির দাম যে অনেক বেশি তা না, কিন্তু ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত এখানে আপনি গাড়ি কিনতে পারবেন না। এখানে নর্মাল একটা সাইকেল চালাতে গেলেও আপনাকে অনেক নিয়ম ফলো করতে হয়। আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি। গত 2 মাস আগে আমার ছোট ছেলে হাফেজ সাহেব, সে সাইকেলিং করতেছিল। তো সাইকেলের রোড এখানে আলাদা, মানুষ হাঁটার রোড আলাদা এবং গাড়ি ঘোড়া চলার রোড আলাদা। প্রতিটা রোড আলাদা। এখানে 3 স্তরের রোড আছে। একটা সাইকেলের, একটা মানুষ হাঁটার, একটা হচ্ছে গাড়ি চলাচলের। তো আমার ছেলে সাইকেলিং করার সময়, বাংলাদেশের অভ্যাস তার মধ্যে রয়ে গেছে, সাইকেলিং করার সময় সে মোবাইলে কথা বলতেছিল। এটা এখানের পুলিশ দেখেছে। নরমালি আমরা পুলিশ দেখতে পাই না, কিন্তু যদি সিসি ক্যামেরায় কোনো কিছু ধরা পড়ে, ফুটেজে কিছু তারা দেখতে পায় কন্ট্রোল রুম থেকে, একদম 2 মিনিটের মধ্যে পুলিশ চলে আসে। তা আমার ছেলে সাইকেলিং করতেছিল এবং মোবাইলে কথা বলতেছিল। ও মোবাইলে কথা বলাকালীন সাইকেল করতেছিল, এটা পুলিশ দেখে ফেলছে।
ওরা সিসি ফুটেজে দেখেছে, দেখে তাৎক্ষণিক এসে তার সাইকেলটা কন্ট্রোল করেছে, তাকে কন্ট্রোল করেছে। তো সে যেহেতু আন্ডার 18, তো তাকে কন্ট্রোল করে আমাকে ফোন দিয়েছে। আমার ছেলে আমাকে ফোন ধরিয়ে দিয়েছে, কথা হয়েছে। কথা হওয়ার পর তারা আমার ছেলের জন্য 170 ইউরো জরিমানা করেছে। 170 ইউরো মানে বাংলাদেশি টাকায় 20,000 টাকার উপরে, অলমোস্ট 25,000 টাকা জরিমানা করেছে। তা আমি তাদেরকে রিকোয়েস্ট করেছি, ও তো স্টুডেন্ট, দ্বিতীয় কথা সে অন্য দেশ থেকে এসেছে, ও দেশের নিয়মের সাথে এদেশের নিয়মের অনেক ডিফারেন্ট, সেই ডিফারেন্টটা এখনও খুঁজে পাচ্ছে না, এখনও সে শিখতে পারে নাই। এই ডিফারেন্টগুলো শিখতে তার একটু সময় লাগবে, এখানে আইন কানুনগুলো শিখতে তার একটু সময় লাগবে। স্কুলে যদি তোমরা এই আইন শেখানোর জন্য, নতুন যারা আসে অন্য দেশ থেকে তাদেরকে আইনগুলো শেখার জন্য স্কুলে যদি একটা সাবজেক্ট দেশের সরকার করে দিত, তাহলে বাচ্চাদের জন্য সুবিধা হতো, তারা দ্রুত আইনগুলো বুঝতে পারতো, তাহলে তারা এই ভুলগুলো করতো না। এখন এতগুলো টাকা যদি তোমরা জরিমানা করে দাও ওকে, ও তো স্টুডেন্ট, কোত্থেকে এই টাকাগুলো দেবে? আমি রিকোয়েস্ট করেছি, বুঝিয়ে বলার চেষ্টা করেছি। তারা বলছে সরি, আমাদের কিছুই করার নাই, কিচ্ছু করার নাই, জরিমানাই। এটা জরিমানা না হলে সে শিক্ষা পাবে না। তাকে 170 ইউরো জরিমানা করেছে শুধু সাইকেল চলাকালীন সে কথা বলেছে সে কারণে। এখানে বাস চলাকালীন বা আপনার ট্যাক্সি গাড়ি চলাকালীন বা সাইকেল চলাকালীন, আপনার ড্রাইভিং করাকালীন কোনো কথা বলতে পারবেন না, ফোন পিক করতে পারবেন না। যদি করেন তাহলে আপনাকে বয়স যদি আমাদের মতো হয়, 23+ হয়, তাহলে আপনার হচ্ছে 300 ইউরো জরিমানা, আর আন্ডার 23 হলে আপনার জরিমানা হচ্ছে 170। তা আমার ছেলে এটার জন্য আপিল করেছে। ওরা অবশ্য ওই জরিমানা, আমার ছেলেকে ওইখানে জরিমানার জন্য আটকায় নেই, কিছু নেই, জাস্ট ওকে একটা জরিমানা করে দিয়ে তারপরে ওকে, মানে ওর নাম-টাম কনফার্ম হয়েছে, ওর একটা জরিমানা করে দিয়ে ওকে ও বাসায় চলে আসছে, ওকে বাসায় পাঠিয়ে দিয়েছে। পরে বাসার ঠিকানায় জরিমানার চিঠি চলে আসছে। এই জরিমানার চিঠি চলে আসার পরে ওখানে আবার লেখা ছিল, তুমি আপিল করতে পারবে চাইলে, বা ফিজিক্যালি এসে কথা বলতে পারবে, ঠিকানা দিয়ে দিয়েছে। পরে সে আপিল করেছে, কিন্তু তারা আপিলটা গ্রহণ করে নাই। নরমালি তারা আপিল অ্যাকসেপ্ট করে না, কিন্তু এটা তারা একটা, মানে বলার জন্য বলে। তো ছেলে আপিল করেছে, কিন্তু আপিলটা গ্রহণ করে নাই। তাকে বলেছে যে না, তুমি 20শে সেপ্টেম্বরের মধ্যে 170 ইউরো জরিমানা দিতে হবে। যদি 20শে সেপ্টেম্বর ক্রস করে তাহলে তো এটা তোমার ডাবল হয়ে যাবে, মানে 170-এর ডাবল হয়ে যাবে, মানে 340 ইউরো হয়ে যাবে। আবার 1 মাস ক্রস করলে আরও ডাবল হবে, এইভাবে। এই দেশগুলো এরকম, আইন কানুনের বিষয় খুবই কড়া। তাই যখন আপনারা চাইলে অন্য দেশের ড্রাইভিং লাইসেন্স এখানে এনে চালাতে পারবেন কি না, আপনারা গুগলে ঢুকেও দেখতে পারবেন যে নেদারল্যান্ডের যে গুগল সাইটটা আছে, নেদারল্যান্ডের সাইডে গুগলে গিয়ে নেদারল্যান্ডের ওই ড্রাইভিং নিয়ম কানুনে ঢুকলে আপনারা দেখতে পাবেন যে কোন কোন দেশের আপনার ড্রাইভিং লাইসেন্স এখানে আনলিস্টেড। যদি আপনাদের সেটা না থাকে তাহলে আমি আপনাদেরকে সেটা দিয়ে একটা ভিডিওতে আবার সেটা দিয়ে সাহায্য করব। তো আপনাদের জন্য আজকে অনেক তথ্য দিলাম, আপনারা এই তথ্যগুলো মাথায় রাখবেন। তারপরে আপনাদেরকে আরও কিছু তথ্য দেব, এখানে ইন্স্যুরেন্স কোম্পানি সম্পর্কে কিছু তথ্য দেব। এই তথ্যগুলো আপনাদের খুবই উপকারী যারা দেশে বাইরে আসতে চাচ্ছেন। এই যে আমি সব গাছ তুলে ফেলার পরে এখানে মিষ্টি কুমড়া এটা রয়ে গেছে কোন ফাঁকি দিয়ে খেয়াল করিনি। আজকে লতা টান দেওয়ার সাথে সাথে মিষ্টি কুমড়াটা বেরিয়ে আসলো টমেটো গাছের চিপা থেকে। তো অনেক মিষ্টি কুমড়া হয়েছে, তো এই জন্য এত কিছু খেয়াল করতে পারিনি। তো সবাই ভালো থাকবেন। আজকে আপনাদের জন্য আমি এতটুকু ভিডিও মনে করি পর্যাপ্ত। এই যে দেখুন অনেকগুলো আলু হয়েছে মাশাআল্লাহ করে। আমি এগুলো অলরেডি ক্লিন করে নিয়েছি। আমার বাসার বাহিরে একটা কল আছে, সেই কলের পানি দিয়ে আমি সবগুলো পরিষ্কার করে নিয়েছি মাটিগুলো। আর এই মাটিতে প্রচুর কেঁচো, এত কেঁচো, আমি জানি না বেশি কেঁচো ভালো কিনা, অনেক বেশি কেঁচো। আমি মাটিগুলাতে এই যে দেখুন এই সাইডে আরেকটা বক্স আছে, এখানেও আলুর চারা, আলু গাছ আছে। এই গাছগুলো এখন তুলব না আলু। আমি চেক করে দেখেছি এখানে আলু এখনও ছোট। এটা আরও 15-20 দিন যাক, উইন্টার তো মাত্র শুরু হয়েছে, 15-20 দিন পরে আলুগুলো তুললে একটু ভালো হবে। তো আজকে এই পর্যন্তই রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।